ভোগের দুধ পনির আমার ভীষণ প্রিয় একটি নিরামিষ পনিরের রেসিপি, অর্থাৎ কিনা যেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না। এই পার্টিকুলার পনিরের রেসিপিটি আমার ভীষণ পছন্দের, আর তার একটা কারণ হচ্ছে যেভাবে এই রেসিপিটির মধ্যে সবজির ব্যবহার করা হয়, মূলত যে সবজিগুলো শীতে ভালো লাগে, যেমন মটরশুঁটি, ফুলকপি, হ্যাঁ, সঙ্গে আলুও থাকে। ভোগের পনির বলার একটাই কারণ, আমি দেখেছি আমাদের বাড়িতে দুর্গাপুজোর সময় একদিন এই রান্নাটি হতে, এছাড়া লক্ষ্মী পুজোর ভোগেও এই রান্নাটি হয়, বাড়িতে বরাবর দেখে এসেছি। তো ভাবলাম যে এবারে এই রেসিপিটি এবার আমার চ্যানেল দেবযানী রান্নাঘরে আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন ভাবা তেমন কাজ, রান্নাটি করেছিলাম দুর্গাপুজোর মধ্যেই একদিন, ঠিক সেইভাবেই করেছিলাম যেভাবে আমার মা করেন, সেই পদ্ধতি ফলো করেই করেছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করছি কেমনভাবে রান্না করা হয় এই ভোগের দুধ পনির আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে। এখানে আমি বলি যে খুব হালকা সাটেল একটি রেসিপি, ভীষণ ভালো লাগে পোলাও কিংবা লুচি বা পরোটার সঙ্গে খেতে। ইনফ্যাক্ট আমি মাকে অনেকবার দেখেছি, মা আমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিফিনের সঙ্গেও পরোটার সঙ্গে এই পনিরটা বানিয়ে দিয়ে দিত। বানাতে আসলে বেশ কম সময় লাগে, মূলত বোধহয় সেটাই কারণ। শেয়ার করছি রেসিপিটি, দেখুন আপনাদের কেমন লাগে। যেহেতু একটু লেন্দি হয়ে গেছে রেসিপি, তাই জন্য আমি চপিং পার্টটা, কাটার পার্টটা খুব একটা দেখাইনি, অল্প করে দেখিয়েছি। তবে পনিরটাকে কীভাবে প্রসেস করতে হয় সেটা দেখাচ্ছি। যেটা করবেন, একটা বাটির মধ্যে বেশ খানিকটা গরম জল নিয়ে নেবেন। গরম জল নিয়ে তার মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দেবেন। এবার এই জলটিকে কোথাও একটু আলাদা রেখে একটা পনিরের ব্লক নিয়ে নেবেন। আমি 200 গ্রাম পনির নিয়েছি, এখানে আমি মালাই পনির নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে স্কোয়ার করে করে কেটে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পনিরের সাইজটা কীরকম করে কাটা হচ্ছে। আমি সাজেস্ট করবো খুব একটা বড় সাইজের পনির না নিতে। এবার এই যে গরম জল আছে নুন দেওয়া, এর মধ্যে এই পনিরটিকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এতে যেটা হয়, পনিরের মধ্যে একটু নুনও চলে যায়, আর পনিরের যে একটা রাবারি ব্যাপার থাকে সেটা খানিকটা হলেও কেটে যায়। তো এই রান্নাটা করার সময় একটু পনিরটা ভিজিয়ে নিলে সুবিধা হয়। এখানে একটা ছোট ফুলকপিকে কেটে ভেজানো আছে। আমি খুব একটা বড় সাইজের ফুলকপি নিইনি, একটা ছোট ফুলকপি নিয়েছিলাম। ফুলগুলোকে খুব ছোট করে কাটবেন না, তাতে যেটা হয় রান্নার পরে ফুলগুলো গলে যেতে পারে। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নেওয়া হয়েছে, মোটামুটি পনির যে মাপের কাটা হয়েছে। আমি 3টে ছোট টমেটোকেও চপ করে নিয়েছি। যদি বড় সাইজের টমেটো হয় 3টে নেবেন না, খুব বড় হলে তো একটাতেই হয়ে যাবে, মিডিয়াম হলে 2টো। এবার চাইলে টমেটোকে আপনারা পেস্ট করেও নিতে পারেন, আমি পেস্ট করে ব্যবহার করি না, আমি একদম রাফলি চপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রাফলি কাটা হলো। এইবারে একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি 3 টেবিল চামচ সাদা তেল বা যে কোনো ভেজিটেবল অয়েল, যেটাকে আর কি বলা হয়, ব্যবহার করতে হবে, গরম করে নিতে হবে। আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছিলাম। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে, তেলের মধ্যে 1/4 টিস্পুন করে হলুদের গুঁড়ো, নুন দিয়ে নিতে হবে। এতে যেটা হবে, একটা সুন্দর রং আসবে যখন সবজিগুলো ভাজা হবে। এগুলো দেওয়ার পরে এই যে কুচনো আলুগুলো ছিল, আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আলু যখন ভাজবেন চেষ্টা করবেন ফ্লেমটা হাই না করার, কারণ হাই করলে যেটা হয়, আলুগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বাইরে থেকে পুড়ে যায়, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। তাই বেস্ট হচ্ছে আলুগুলোকে মিডিয়াম আঁচে কন্টিনিউয়াসলি স্টার করতে করতে ভেজে নেওয়া। তো মোটামুটি ধরুন আলু খুব ভালো করে ভাজা হতে 3 থেকে 4 মিনিট লাগার কথা। এবার সেটাও খানিকটা ডিপেন্ড করে আপনারা কী ধরনের আলু ব্যবহার করছেন তার উপর। আমি চন্দ্রমুখী ব্যবহার করেছিলাম। যদি চন্দ্রমুখী আলুর বদলে জ্যোতি বা অন্য কোনো ভ্যারাইটি ইউজ করেন, বিশেষত নতুন আলু, তাহলে কিন্তু আলু ভাজতে আর একটু বেশি সময় লাগবে। আমার মোটামুটি 4 মিনিট সময় লেগেছিল আলুগুলোকে ভাজতে। আলুগুলো দেখুন গোল্ডেন হয়েছে বাইরে থেকে, কিন্তু একেবারে বাদামি নয়, আর ভেতর থেকে এরা নরম হয়ে গেছে। ভাজার পরে আলুগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে, এবং এরপরে এই যে তেলটুকু বাঁচলো এতেই ফুলকপি ভেজে নিতে হবে।
এবার এইখানে একটা ছোট্ট টিপ আমার মনে হয় দেওয়া উচিত। ফুলকপি যখন রান্না করা হয় আমি সবসময় প্রেফার করি আলুকে আগে ভেজে নিতে, কারণ ফুলকপি ভীষণ তেল টানে, আর যেহেতু তেল টানে সেই জন্য আগে দিলে কি হবে, ও ম্যাক্সিমাম তেলটাই ফুলকপি টেনে নিয়ে নেবে। তাই বেটার হচ্ছে আলুগুলোকে আগে ভেজে নেওয়া, তারপর কড়াইতে যেটুকু তেল রইল তার মধ্যে ফুলকপি ভাজা। ফুলকপিগুলো খুব বেশি ব্রাউন হবে না, কিন্তু একটা হালকা ব্রাউনিশ রং আসবে এবং খানিকটা নরম হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখবেন যেন সগি না হয়ে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুলকপিকেও মিডিয়াম আঁচে ভাজতে হবে। ফুলকপি যখন ভাজা হয়ে যাবে এই ফুলকপিগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। ফুলকপি ভাজার পরেও দেখবেন কড়াইতে আরও খানিকটা তেল রয়েই গেল। এটার কারণ হচ্ছে যেহেতু আলু আগে ভাজা হয়ে গেছিলো, কড়াইটা সিজনড হয়ে গেছিলো, তাই তেলটুকু বেঁচে গেল। এবার এই তেলের মধ্যে যে পনিরগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে নিয়ে নিংড়ে নিয়ে ভেজে নিতে হবে। সাজেস্ট করবো একসঙ্গে সব পনির না ভেজে মোটামুটি 200 গ্রাম পনির থাকে 2 বা 3টে ব্যাচে ভাজুন। পনিরগুলোকে দিয়ে একটু চামচ ব্যবহার করে একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে নেবেন, কারণ পনির কিন্তু খুব বেশি ভাজা হবে না, হার্ডলি 30 সেকেন্ডস একটা সাইড। এই দেখুন আমি সঙ্গে সঙ্গে পনিরগুলো ঘুরিয়ে দিচ্ছি, আর পনির কিন্তু এক একটা সাইডে রং ধরে নিয়েছে। যখন দেখবেন 4টে সাইডে রং ধরে নিচ্ছে, 1 মিনিটে একটা ব্যাচ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। জাস্ট ফ্লিপ করতে থাকবেন। আর যদি ননস্টিক কড়া ব্যবহার করেন তাহলে এই যে কড়ার গায়ে পনির লেগে যাচ্ছে সেই প্রবলেমটাও থাকবে না। ইভেন এখানেও যে লাগছে সেটা কিন্তু পরে দেখবেন বোঝা যাচ্ছে না। পনিরগুলো যখন ভাজা হয়ে যাবে এই পনিরগুলোকে আস্তে আস্তে না ভেঙে কড়াই থেকে তুলে নিতে হবে। আর এই জন্যই আমি এই স্টেপটার জন্য খুন্তি বা কোনো বড় যে পারফোরেটেড ল্যাডেল যেগুলো হয় আর কি, সেগুলোর বদলে চামচ ব্যবহার করাটাই প্রেফার করি, খুব ডেলিকেট তো তাই। এইভাবে বাকি পনিরগুলোকেও ভেজে নিন, যেটুকু তেল কড়াইতে রইল তাতে পনির খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার দেখুন কড়াটির গায়ে কিন্তু সামান্য পনিরের যে রেসিডিউগুলো আছে সেগুলো লেগে রইল। এর মধ্যে আমরা এবার 2টো শুকনো লঙ্কার ফোড়ন দেব। শুকনো লঙ্কার ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে নেব 1 টুকরো দারচিনি। 1 টুকরো দারচিনির পরে 4টে ছোটো এলাচ আর 5 থেকে 6টা লবঙ্গ। এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে এরপরে আমরা দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা ভেঙে দেবেন। এগুলো দিয়ে খুব সামান্য নাড়তে হবে 1 মিনিটের মতো, যাতে করে এই যে ফোড়নের মশলা দিলাম তার একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। এই সময় যদি লাগে কড়াইতে আরও সামান্য একটু তেল দিন। আমি 2 টেবিল চামচের মতো তেল দিলাম, কারণ কড়াইয়ের তেলটা প্রায় শেষ হয়ে এসেছিল। তেলটা যখন দেওয়া হয়ে গেল সামান্যভাবে মশলাগুলো একটু নাড়াচাড়া হবে। আর মিনওয়াইল আমরা কী করবো, একটা বাড়ির পাটির মধ্যে একটুখানি হিং গুলে নেব। 1/2 চা চামচ হিংকে 2 থেকে 3 টেবিল চামচ জলের সঙ্গে গুলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। হিংটা জলে গুলে দিলে যেটা হয়, মশলা পড়ে না। দেখুন পুরো হিং দেওয়া জলটা ফুটে উঠলো। আর এই যে জলটা দেওয়া হলো, এটা যেটা হবে, হিংও যেমন মশলার সঙ্গে মিশে যাবে। আমি আরেকটুখানি জল দিলাম, আর ওই যে কড়াইয়ের গায়ে পনিরগুলো লেগেছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে। একটু যদি খুন্তি দিয়ে নাড়তে থাকেন দেখবেন পনিরগুলো কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে যাচ্ছে। আর তাতে যেটা হবে, এটা ঘন হয়ে যাবে। জল তো ন্যাচারালি ইভাপোরেট করে যাবে কড়াইতে যখন ফুটছে তখন। তো এটা যখন একটুখানি ফুটে আসছে জলটাকে পুরোপুরি মেরে দেওয়ার দরকার নেই। কেন সেটা বলছি, কারণ এতে তো আমরা পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। ন্যাচারালি কষানোর মশলার কিন্তু স্পেসটা কম। তো জলটা যখন বেশ খানিকটা ফুটে এলো তখন যেটা করবেন, এর মধ্যে চপ টমেটোগুলো দিয়ে দেবেন। চপ টমেটোগুলো দেওয়ার পরে অন্তত 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। তাতে যেটা হবে, টমেটোগুলো গলে যাবে। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিন। আর যেহেতু গরম জলটা ওর মধ্যে রয়েই গেছে, জলের মধ্যে টমেটোগুলো খুব তাড়াতাড়ি করে গলে যাবে। তো এই সময়টা কন্টিনিউয়াসলি মশলাটিকে নাড়তে থাকুন বা কষাতে থাকুন। এইটুকু কষানো এটার জন্য দরকার পড়ে। তো টমেটো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরুন রান্না করতে হবে। ফ্লেমটা কিন্তু কন্টিনিউয়াসলি মিডিয়ামই রাখবেন। এরপরে যখন দেখবেন আপনার টমেটোটি বেশ নরম হয়ে আসছে বা গলে গিয়ে মিশে যাচ্ছে, সেই পয়েন্টে
এর মধ্যে আমাদের দিতে হবে বেশ কিছু মশলা। এখানে বলি এই রান্নাটিতে কিন্তু খুবই সাধারণ মশলা ইউজ হয়। আমি দিলাম 1/2 চা চামচ নুন। নুন দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো যখন দেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন 1/2 চা চামচ কিংবা 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, ডিপেন্ডিং অন আপনি কতটা ঝাল খেতে চাইছেন। আমি বেশি দিলাম না, আমি 1/2 চা চামচই দিলাম, কারণ আমি এরপরে কাঁচা লঙ্কা দেবো। এইটা দেওয়ার পরে আরেকটি মশলাই দেওয়া হবে, সেটি হচ্ছে জিরের গুঁড়ো। আর কোনো মশলা এই মুহূর্তে এতে আর যাবে না। তো আমরা কি করব, আমরা এর মধ্যে 1 চা চামচের মতো জিরের গুঁড়োও দিয়ে দেবো। জিরের গুঁড়োটি দেওয়া হলো। এবার এটা দেওয়ার পরে অন্তত 1 থেকে 1.5 মিনিট কষিয়ে রান্না করতে হবে, তাতে ততক্ষণে মশলাগুলোরও যে ভাজা ভাজা ব্যাপারটা সেটা এসে যাবে, আর টমেটো আরও খুব ভালো করে গলে যাবে। মোটামুটি দেখবেন 1.5 থেকে 2 মিনিট রান্না হওয়ার পরে মশলার সাইড থেকে তেল বেরিয়ে আসছে। এরপরে আমরা এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে আদা বাটা। এতে প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা দেওয়া হলো। তার কারণ আমরা তো এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না, কাজেই আদা, হিং এবং এর পরে ঘি দেওয়া হবে, গরম মশলা। এইটুকু মশলাতেই কিন্তু রান্নাটি হবে। আদা দিয়ে আরও 2 মিনিট রান্না করবেন, বা ততক্ষণ অবধি যতক্ষণ না মশলার যে কাঁচা ভাবটা, কাঁচা গন্ধটা সেটা একেবারে চলে যাচ্ছে। এই সময় অবধি কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপরে এর মধ্যে আমরা একটা ছোট বাটিতে করে মটরশুঁটি দেব। তো আমি যে বাটিটা ব্যবহার করেছিলাম তাতে ধরুন 100 গ্রামের মতো ছাড়ানো মটরশুঁটির যে মাপটা হয় সেটা। আমি যদিও ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করিনি, আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটিটা ডিপ ফ্রিজার থেকে বের করে আগেই ডিফ্রস্ট করে রাখা ছিল ধুয়ে। এরপরে মটরশুঁটিটা দিয়ে আরও 1 মিনিট রান্না করা হবে। সেই সময়ের মধ্যে আরও 2 টেবিল চামচ জল দিয়ে নেবেন। একটু জল মেশালে যেটা হবে, মশলাটা একটুখানি ময়েশ্চার আসবে, মটরশুঁটির মধ্যেও মশলা যে ফ্লেভারিংগুলো আছে সেটা চলে যাবে। এই সময় আর একবার দুবার একটু নাড়াবেন যাতে করে মশলাটা ধরে না যায়। এরপর এর মধ্যে আমরা যে ভাজা আলুগুলো আছে, এই আলু ভাজাগুলোকে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরেও খুব ভালো করে মেশাতে হবে, মিশিয়ে রান্না করতে হবে। এখন আলু যেহেতু ভেজে নরম হয়েই গেছিলো, খুব বেশিক্ষণ যে রান্না করতে হবে তা কিন্তু না। এটা ততক্ষণ রান্না করতে হবে, ডিপেন্ড করছে আপনার আলুটা কতটা নরম বা সুসিদ্ধ হয়েছে তার উপরে। তো আমি 3 মিনিটের মতো রান্না করেছি, তার বেশি আমার লাগেনি। আমার আলু অলরেডি নরমই ছিল। যদি মনে হয় আপনাদের আলু একটু কাঁচা আছে, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময়। এর মধ্যে এবার 1 চা চামচের মতো চিনি দেওয়া হলো। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, কিন্তু আমি আমাদের বাড়িতে দেখেছি পনির, বিশেষত যখন নিরামিষ পনির রান্না করা হয়, একটু মিষ্টি দেওয়া হয়। আর আমি পার্সোনালি মনে করি যে মিষ্টি কী করে, বাকি মশলাগুলোকে ব্যালেন্স করে, তো সেই জন্যই দিই। এরপরে এর মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখবেন এই সময় ভীষণ সুন্দর একটা রং এসছে, এবং রং আসারই কথা, কারণ লঙ্কা বা আদা, টমেটো এগুলোর যে খুব সুন্দর রং হয়, সেই লালচে রংটা কিন্তু এসছে। এবার এখানে আপনাদের মনে হতে পারে তাহলে যে ফাইনাল ডিশটি আমি প্রথমে দেখিয়েছিলাম সেটা তো সাদা ছিল, তাহলে এটা এখন লাল। হ্যাঁ, এই সাদাটা কিভাবে আসবে সেটাই আমরা এবার দেখাবো। সাদা যে রংটা এবং একটা রিচ ফ্লেভারের জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাজু বাটা আর 1 টেবিল চামচ পোস্ত বাটা। তো এটা করতে আমাদের যেটা লেগেছে 25 গ্রাম পোস্ত আর ধরুন 10টা মতো কাজু। এইগুলো আলাদা আলাদা করে বেটে রাখা ছিল। আর ওই বাটিটা ধুয়ে খুব সামান্য ধরুন 3-4 চামচ জল দিয়ে ধুয়ে সেই জলটুকুও দিয়ে দিলাম। কাজু পোস্ত নষ্ট করার তো কোনো মানে হয় না। দেখুন তরকারি কিন্তু তার রঙটা চেঞ্জ করে নিল। ওই যে লাল রং ছিল সেখান থেকে রঙটা বেশ কয়েক নচ সাদা হয়ে গেল, এবং গ্রেভিটার মধ্যেও দেখুন একটা থকথকে ব্যাপার এসে গেছে। আমি একটু জল থাকাকালীন কাজু আর পোস্তটা দিই, তার একটা কারণ হচ্ছে এগুলো এমনি গ্রেভিকে ঠিক করবে, প্লাস এদের যে কাঁচা ভাবটা আছে সেটাও চলে যাওয়াটা দরকার। এগুলো মিশিয়ে 1 মিনিট রান্না করার পর এরপরে আমরা ফুলকপিটা দেবো।
কারণ ফুলকপিটা যে খুব বেশি সেদ্ধ হবে তা কিন্তু না। সেটা হলে যেটা হবে, এই সবজিটার মধ্যে কপিটা মিশে গিয়ে একটু মাসি হয়ে যায়, সেটা ভালো লাগে না। ফুলকপি যেমন সেদ্ধ হবে তেমনি কিন্তু টেক্সচারটাও বজায় থাকবে, সেইভাবেই রান্না হবে। তো ফুলকপি দেওয়ার পর খুব বেশি হলে 2 মিনিট রান্না করে এর মধ্যে আমরা 150 ml এর মতো দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দুধ দেওয়ার পরে দেখুন রঙটা আরেকটু সাদা হয়ে গেল, ভীষণ সুন্দর একটা রঙ আসে এই সময়। এবার এই দুধটা দেওয়ার পরে খুব সামান্য ফোটাবেন, মানে হার্ডলি 2 মিনিট ফোটানো হচ্ছে যথেষ্ট। কারণ গ্রেভি কিন্তু এর থেকে খুব বেশি কমবে না, এটা যথেষ্ট থিক গ্রেভি। তো এই সময় যখন ফুটছে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যদি মনে হয় ঝাল কম খাবেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলো গোটা দেবেন, তাতে শুধু গন্ধ আসবে। আর মটরশুঁটি রান্না করার সময় আমি কুচনো কাঁচা লঙ্কা দিই না, কারণ আমার মেয়ে কী করে, ও বুঝতে পারে না যে মটরশুঁটি কোনটা আর লঙ্কা কোনটা। এরপরে আমরা এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পনিরগুলো খুব লাইট করে ভাজা। খুব বেশি ভাজলে কিন্তু পনির ভীষণ রাবারি হয়ে যায়, ওর মধ্যে মশলা যায় না, খেতে ভালো লাগে না। পনির দেওয়ার পরে 1 মিনিটের মতো রান্না হবে। জাস্ট পনিরগুলো মশলার সঙ্গে ভালো করে মিশে যাবে, ওদের মধ্যে একটু যে গ্রেভির ফ্লেভারিংগুলো আছে সেটা চলে যাবে। 1 মিনিটের মতো যখন রান্না হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচ বা 1 টিস্পুন বাঙালি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলা ব্যবহার করা হয়নি। আমি বাঙালি গরম মশলা বাড়িতেই বানাই, রেসিপি লিঙ্ক দেওয়া রইল। আর আমি এখানে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘি, গরম মশলা, হিং, আদা এই স্বাদেই কিন্তু তরকারিটি হয়। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশানোর পরে আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ তাহলে ঘিয়ের গন্ধটা বা গরম মশলার গন্ধটা উবে যাবে, সেটা আমাদের দরকার নেই অন্তত এই রান্নাটিতে। তো খুব ভালো করে মিশিয়ে নেবেন। 1 মিনিটেরও কম সময় মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে নেবেন। এরপরে গরম গরম এই যে দুধ পনির, আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে রান্না করা, এটিকে সার্ভ করুন। সার্ভ করার সময় আমি আগেই যেটা বললাম, এর সঙ্গে বাসন্তী পোলাও বা ঘি ভাত, লুচি, পরোটা, রুটি এসব কিছুই ভীষণ ভালো লাগে। জানাবেন পনিরের এই নিরামিষ রেসিপিটি, যেটা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক আমরা করি, কেমন লাগলো আপনাদের। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসবো আপনাদের জন্য অন্য কোনো একটি রেসিপি নিয়ে। বা আপনারা আমাকে বলতে পারেন আপনারা আমার কাছে আর কী কী রেসিপি চান। আমার ইউটিউব চ্যানেল দেবযানী রান্নাঘর বা আমার ব্লগ যেখানে আমি লিখি সেটারও নাম দেবযানী রান্নাঘর ছাড়াও আমি ইনস্টাগ্রামে আছি, সেখানে আমার ইনস্টা হ্যান্ডেল হচ্ছে ফুড অফ দেবযানী। এই প্রত্যেকটি জায়গায় কিন্তু কমেন্ট বক্সে আমি অ্যাভেলেবেল থাকি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। এছাড়া আপনারা আমাকে মেলও করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে।